দেশ শুদ্ধ লোক তো অবাক। ইডি সিবিআই কিনা পৌঁছে গেল ছোট আম্বানির বাড়িতে। বিরোধী শিবিরের নেতাদের বাড়িতেই তো তারা যেতে অভ্যস্ত। ইডি সিবিআইয়ের কাছে এ এক মহা আশ্চর্যের ঘটনা নয় কি? কেন এমন হলো? আবার ভাবুন, 8 মাসেরও বেশি সময় কেটে গেলেও আমেরিকার কোর্ট থেকে আসা সমন গৌতম আদানির ঠিকানায় এখনো পৌঁছে দিতে পারেনি মোদী সরকার। বিরোধীদের নিশানায় থাকেন নরেন্দ্র মোদীর 2 কর্পোরেট মিত্র আদানি এবং আম্বানির পরিবার। আম্বানিদের ছোট ভাই অনিল তো রাফাল কেলেঙ্কারির সময় বিরোধীদের বড় লক্ষ্য ছিল। তা সেই মিত্রের সঙ্গে এরকম ব্যবহার করে এবার কি তাহলে প্রধানমন্ত্রী মোদী আবার নতুন কোনো বার্তা দিতে শুরু করলেন? যেমন করেছিলেন চাটুকার শ্রেষ্ঠ জগদীপ ধনকড়কে সরিয়ে। কি সেই বার্তা? বণিক এবং রাজার এই যুদ্ধে রয়েছে নানান অ্যাঙ্গেল। গদি মিডিয়া তা ঠিকমতো প্রকাশ করলে রাজার গদি কিন্তু বিপদে পড়ত। কিন্তু মজার ব্যাপার এই যে ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার 60% নিয়ন্ত্রণ করেন মুকেশ আম্বানি, আর আদানিরা কিছুটা। কিন্তু এবার কি এই দুজনের মধ্যে শুরু হতে চলেছে কর্পোরেট মহাযুদ্ধ? আর কি আছে এর পেছনে? আজকের এই এপিসোডে এই ভয়ঙ্কর কর্পোরেট যুদ্ধের মধ্যে কি করে পড়ল মোদী সরকার তার বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আদানির বিরুদ্ধে সমন পাঠিয়েছিল আমেরিকার আদালত। সেই সমন আদানির হাতে ধরিয়ে দেওয়ার কথা মোদী সরকারের, কিন্তু 8 মাসেরও বেশি হয়ে গেল সেই সমন আদানির হাতে ধরানো যায়নি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে গত 23শে আগস্ট একেবারে সাত সকালে প্রয়াত ধীরুভাই আম্বানির সি উইন্ড বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন সিবিআই অফিসারেরা। মুকেশ বা অনিল দুজনের কেউই কিন্তু বাবার এই পুরনো বাড়িতে থাকেন না। মুকেশ থাকেন তার বিখ্যাত সুউচ্চ বাড়ি অ্যান্টিলিয়ায়, আর অনিল থাকেন তার 17 তলার বাড়ি অ্যাবোর্ডে। তাহলে কে থাকেন সি উইন্ডে? নামটা শুনলে অবাক হবেন। এখানে থাকেন মুকেশ অনিলের মা কোকিলাবেন। মাথায় রাখবেন, অসুস্থ কোকিলাবেন কিন্তু এখনো রিলায়েন্সের 25% শেয়ারের মালিক। কেন সি উইন্ডেই অভিযান চালালো সিবিআই? এর বার্তাটা কি? প্রথমে দেখা যাক স্টেট ব্যাংকের অভিযোগটা কি। সোজা বাংলায়, ব্যাংকে ভুল বুঝিয়ে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছে অনিল আম্বানির সংস্থা। সেই টাকার অপব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি প্রতারণা, এক সংস্থার ঋণ অন্য সংস্থায় সরিয়ে ফেলা এবং সেই টাকায় অন্য কোম্পানির ঋণ মেটানো। নতুন শুনছেন নাকি এরকম অভিযোগ? মানে একেবারে গৌতম আদানির সেল কোম্পানি ও শেয়ার নিয়ে হিন্ডেনবার্গ যেমন অভিযোগ করেছিল, প্রায় সেরকমই অভিযোগ। আমেরিকার আদালতেও আদানিদের বিরুদ্ধে ঘুষকাণ্ড আর প্রতারণার মামলা একই রকম, আর তার সমন 8 মাস ধরে পড়ে রয়েছে ফাইলের তলায়। আসলে উঁচু মহলের সঙ্গে যোগসাজশ থাকায় প্রতারণের ধরনটাও প্রায় একই রকম হয়। খোঁজ পাওয়া যায় অনেক ভুয়ো কোম্পানির, সেখানেই টাকা সরানো হয়, এ তো সবাই জানেন। আর সেই ভুয়ো কোম্পানি থেকেই আবার অন্যত্র পাচার হয় লক্ষ কোটি টাকা। পুরনো ঋণ শোধ করার নামে নতুন ঋণ তোলা হয় জনগণের ব্যাংক থেকেই, মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে। এ তো চেনা ছক। কিন্তু আদানি বা আম্বানির ক্ষেত্রে পৃথক আচরণ কেন? গত 23 ও 24 জুলাই একযোগে 35টির বেশি জায়গায় 50টি কোম্পানি এবং 25 জন ব্যক্তির ঠিকানায় অভিযান চালিয়েছিল ইডি। ইডি সূত্রে বলা হয়েছে প্রত্যেকটি ঠিকানাই অনিল আম্বানি গ্রুপের সঙ্গে যুক্ত। এরপর গত 1 আগস্ট অনিলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। 5 আগস্ট অনিল আম্বানি সমস্ত নথি হাতে নিয়ে দিল্লিতে আসেন, আর এই সময় সিবিআইয়ের কাছে স্টেট ব্যাংক অভিযোগ জানায়। মনে করে দেখুন, অনিল আম্বানি মানে এখন যাকে প্রতারক বলছে সরকার,
তার সঙ্গেই কিন্তু একসময় জড়িয়ে ছিল দেশের সামরিক বাহিনীর জন্য কেনা বিতর্কিত রাফাল ডিল। সেই ডিল নিয়েই 2019-এর লোকসভা ভোটের আগে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। তার অভিযোগ ছিল সরকারি সংস্থা হ্যালকে বাদ দিয়ে মোদী সরকার রাতারাতি গজিয়ে ওঠা অনিলের সংস্থাকে রাফাল চুক্তির সঙ্গে যুক্ত করেছিল। মানে তখন মোদী সরকার ছিল এই প্রতারকের পাশেই। কেন? কারণ তখন অনিল আম্বানি ছিলেন নরেন্দ্র মোদীর গুড বুকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করছেন এমন এক বণিক যাকে কয়েক বছর পরেই ফ্রড বা প্রতারক বলবে তার সরকারের ইডি এবং সিবিআই। এবার খেয়াল করে দেখুন সে সময় আদানি কোথায়? আদানি তখন বহু পিছনে। আদানির উত্থান পর্ব মোদির হাত ধরে হলেও আদানির রকেট গতিতে উড়ান শুরু হয় করোনা পর্বে। আদানিদের স্বার্থেই মোদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন নীতি তৈরি করেছেন বলে বিরোধীরা বহুবার অভিযোগ করেছেন। কিন্তু প্রশ্ন, কোন কর্পোরেট কি দেশের নীতি তৈরিতে নাক গলাতে পারে? তার স্বার্থ রক্ষা করতেই কি বিভিন্ন পলিসি তৈরি করে সরকার? কৃষক আন্দোলন থেকে অধুনা শ্রম কোড, এরকম নানা ক্ষেত্রে এর উত্তর কিন্তু পেয়ে গেছেন দেশের মানুষ। কিন্তু সবসময় বিষয়টি যে খুব খোলাখুলি হয়েছে তা নয়, এর আগেও এরকমটি হয়েছে, তবে এতটা খোলাখুলি কিন্তু এর আগে কখনো হয়নি। এমনই এক প্রশ্নের উত্তরে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে রীতিমতো চমকপ্রদ উত্তর দিয়েছেন একদা অটল বিহারী মন্ত্রিসভার, মানে সেই সময়ের বিজেপি মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, বণিক তথা কর্পোরেট জগতের চাপ সরকারের উপর থাকতেই পারে, কিন্তু তাদের সময় অর্থাৎ অটল বিহারীর জমানায় কোনো নীতি প্রণয়নের সময় দেখা হতো কর্পোরেট জগতের দাবির কোনো যুক্তি আছে কিনা। শুধুই ওই বণিকের লাভের ব্যাপার থাকলে তাতে সোজা না বলে দিতেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ আলাদা। কেন? এবার আসবো সেই কথায়। সম্প্রতি আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। তাতে লেখা হয়েছে, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা পরিশোধন করে ইউরোপের বাজারে বিক্রি করে আম্বানিদের সংস্থা রিলায়েন্স মোট 6,850 কোটি টাকা লাভ করেছে। আর এর ফায়দা পেয়েছে তুর্কিরাও। যশবন্ত বলেছেন, এই লাভ ব্যক্তিগতভাবেই মুকেশ আম্বানি পেয়েছেন। এতে ভারতের কোনো মানুষের কোনো লাভ হয়নি। আমজনতার জন্য তেলের দাম 1 পয়সাও কমেনি। আম্বানি এবং আদানিকে বিরোধীরা মোদির দলের এটিএম বলে থাকেন। যশবন্ত সিনহা এই সাক্ষাৎকারে মনে করে দিয়েছেন, এটিএম থেকে কিন্তু শুধু টাকা তোলা হয় না, এটিএমে টাকা ভরতেও হয়। মানে এটিএমে যদি টাকা ভরা না হয় তাহলে টাকা আসবে কি করে? যশবন্তের ইঙ্গিত পরিষ্কার, মোদী সরকার আদানি আম্বানিদের বিভিন্ন নীতির সামনে নতমস্তক হয়েছে বিভিন্ন সময়। যশবন্ত বলেছেন, আমি তো শুনেছি গৌতম আদানি যখন কোনো সেক্টরে ইনভেস্ট করার কথা ভাবেন তখন তার শর্ত অনুযায়ী দেশের নীতি তৈরি করে মোদী সরকার। এর আগে কোনো সরকারের আমলে এই বিচিত্র পরিস্থিতি হয়নি। এদিকে মাত্র কদিনের মধ্যেই জটিল হয়ে গেছে মোদী সরকারের রাজনীতির জিলিপি। ঘরে বাইরে নানাভাবে অপদস্থ হতে হচ্ছে নরেন্দ্র মোদীর ঘরোয়া এবং বৈদেশিক নীতিকে। ঘরোয়া রাজনীতিতে না থেকেও প্রবলভাবে আলোচনা চলছে একদা তার হনুমানের থেকেও বেশি ভক্ত প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নিয়ে। ধনকর অন্তর্ধান রহস্য নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর সঙ্গে আবার জুড়ে গেছে প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমার হঠাৎ ভ্যানিশ হয়ে যাওয়ার ঘটনাটি। কিন্তু এসবের প্রেক্ষিতে ঘরোয়া রাজনীতিতে এই প্রথম সংসদে মোদীকে শুনতে হচ্ছে ভোট চোর গদ্দি ছোড়। এতদিন মোদী যখন সংসদে প্রবেশ করতেন তখন একটা সাজানো নাটক করা হতো। হাতজোড় করে মোদী সংসদের ভেতরে নিজের আসনের দিকে যত যেতে থাকতেন ততই টেবিল চাপড়ে প্রবলভাবে বিজেপি সাংসদেরা বলতে থাকতেন মোদী মোদী। আর এই প্রথম আমরা দেখলাম ভোট চোর ধ্বনি তা ছাপিয়ে গেছে।
নরেন্দ্র মোদীকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে এই স্লোগান। আর রাহুলের ভোটার অধিকার যাত্রায় জনসমুদ্র দেখে তো হতবাক হয়েছে গোটা দেশ। এ তো গেল ঘরোয়া রাজনীতির কথা। এই প্রেক্ষিতে আসব বিদেশ নীতির কথায়, আর তাতেই আনব এক বিচিত্র তথ্য। কর্পোরেট জগতের স্বার্থে কোটি কোটি টাকার লেনদেনের সঙ্গে সরকারের নীতির আপোষ এখন খুল্লাম খুল্লা। এমনকি ক্রিকেটেও যে হাজার হাজার কোটি টাকার চক্র জড়িয়ে রয়েছে তাকে অস্বীকার করতে পারছে না মোদী সরকার। জয় সাহের চাপে খেলা হবে পাকিস্তানের সঙ্গেও। কিন্তু তাহলে ছোট আম্বানির সাম্রাজ্যে কেন হানা দিল মোদী সরকারের ইডি এবং সিবিআই? বিষয়টা এরকম, রাশিয়ার তেল কেনা নিয়ে মোদী সরকারের এখন উভয় সংকট। কারণ রাশিয়ার তেল কিনলে আমেরিকা প্রবল চড়বে এবং 50% শুল্ক বসাবে, এবং তার সঙ্গে আদানির উপরে তাদের গলার ফাঁস আরও চেপে বসবে। সেটা কি চাইবেন আদানি বা মোদি, বা একসঙ্গে মিলিয়ে বলা যায় মোদানি? আর অন্যদিকে গেলে মানে আমেরিকার দিকে গিয়ে রাশিয়ার সঙ্গে তেল কেনা বাতিল করলে কি চটবেন না মুকেশ আম্বানি? তিনি কি বলবেন না আদানির জন্যে আমার স্বার্থে কেন ঘা দেওয়া হচ্ছে? তাই সুয়োরানি আর দুয়োরানির মধ্যে একজনকে বেছে নিতে হবে মোদিকে। আর কে না জানেন মোদি সুয়োরানিকে? আর তাই আম্বানিরা যাতে এই সিদ্ধান্তে ট্যাফু করতে না পারে তার জন্যে কি ছোট আম্বানি আর কোকিলাবেনের বাড়িতে একটু বার্তা পাঠিয়ে দিলেন মোদি। মানে গোদা বাংলায় যাকে বলে ঝিকে মেরে বউকে শেখানো। আর তাই লড়াইটা কিন্তু এখন দুই গুজরাটি কারবারির, তাদের মধ্যে কম্প্রোমাইজ করানোর জন্যে এখন কি লেগে পড়েছে অসীম ক্ষমতাশালী কর্পোরেট লবি। এই মহাযুদ্ধে দেশের সাধারণ মানুষের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ আছে কি? আপনারা কি বলেন? জবাব দেবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।